শিক্ষার্থীবৃন্দ, বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। এখন আমি আলোচনা করব গণিত সপ্তম শ্রেণী এর 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত হয়েছে। প্রথম অধ্যায়ে মূলত সংখ্যা, তো এই অংশটুকু তোমরা পড়ে নিবা। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে এই অংশটুকু তোমরা পড়বা। 1.1 বর্গ ও বর্গমূল। এখন আমরা বর্গ ও বর্গমূল শিখব। বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান। বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান থাকে। বর্গের বাহুর দৈর্ঘ্য ক একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ক গুণন ক বর্গ একক বা ক স্কয়ার বর্গ একক। বিপরীতভাবে বলা যায় আর কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক স্কয়ার বর্গ একক হলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে ক একক। চিত্রে এই যে চিত্রে 9টি মার্বেলকে বর্গাকারে সাজানো হয়েছে। এখানে 9টা মার্বেলকে বর্গাকারে সাজানো হয়েছে। সমান দূরত্বে প্রতিটি সারিতে 3টি করে 3 সারিতে মার্বেল সাজানো আছে। মোট মার্বেলের সংখ্যা হলো 3 গুণন 3 ইকুয়াল টু 3 স্কয়ার সমান 9। 3 3 9। এখানে প্রত্যেক সারিতে মার্বেলের সংখ্যা এবং সারির সংখ্যা সমান। দেখো, প্রত্যেক সারিতে মার্বেল আছে কয়টা? 3টা, এবং সারি আছে কয়টা? 3টা। তাই চিত্রটি বর্গাকৃতি হয়েছে। ফলে 3-এর বর্গ হলো কত? 9, এবং 9-এর বর্গমূল হলো 3। তাহলে এখান থেকে বর্গমূল এবং বর্গের সংজ্ঞাটা দেওয়া যায় আর কি। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। এই যে 3কে 3 দ্বারা গুণ করে আমরা কত পাইছি? 9। এই 9 হলো কি? 3-এর বর্গ, এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। 4 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি হয় কত? 2 গুণন 2 সমান 2 স্কয়ার সমান 2 দুগুণে 4। 2-এর বর্গ হলো কত? 4, এবং 4-এর বর্গ হলো বর্গমূল কত? 2। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। এখন 1.2 আছে কি? পূর্ণবর্গ সংখ্যা। নিচের সারণীটি লক্ষ্য করি। বর্গের বাহুগুলোর দৈর্ঘ্য মিটার এবং বর্গের ক্ষেত্রফল মিটার স্কয়ার। ক্ষেত্রফলের একক হলো বর্গমিটার। তো 1 গুণন 1 সমান 1 এক স্কয়ার। 2 গুণন 2 সমান 4 2 স্কয়ার। 3 গুণন 3 ইকুয়াল টু 9 সমান 3 স্কয়ার। 5 গুণন 5 সমান 25, 5 5 25 হয় 5 স্কয়ার। 7 গুণন 7 7 7 49, এটাকে আমরা লিখতে পারি 7 স্কয়ার হিসেবে। তাই অনুরূপভাবে যদি আমরা এ নেই, তাহলে কি হবে? এ গুণন এ আর এ গুণ করলে হবে কত? এ স্কয়ার। 1 4 9 25 এবং 49 সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো যে এগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়। 1 4 9 25 এবং 49 সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এরকম সংখ্যা থাকলে এদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। তো আমরা উদাহরণটা দেখি, যেমন 21 এর বর্গ হচ্ছে কি? 21 স্কয়ার বা 441, একটি পূর্ণবর্গ সংখ্যা। 441-এর বর্গমূল কত? 21, একটি কি? স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে কি বলছে? যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। এই যে 441 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এর বর্গমূল হচ্ছে 21, এটা একটা স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ 441 একটি স্বাভাবিক সংখ্যা, বর্গমূলটা 21, এটাও একটি পূর্ণবর্গ সংখ্যা। এখন দেখো, সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা m কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ আকারে প্রকাশ করা যায়, তবে m বর্গ সংখ্যা m সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। এই কথাটুকু বুঝতে মনে হয় আমাদের একটু কষ্ট হয়েছে, হয় আমি একটু বুঝাই দিই যে m কে যদি একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ আকারে প্রকাশ করা হয়, m কে যদি একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ আকারে প্রকাশ করা হয়, অর্থাৎ 441 কে যদি
21 বর্গ আকারে প্রকাশ করা হয়, কারণ 21 উপরে স্কোয়ার দিলে কি হয়, 441 হয়, এই বর্গ আকারে প্রকাশ করা হয়। তবে m বর্গ সংখ্যা অর্থাৎ 441 হইতেছে কি বর্গ সংখ্যা, এবং m সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়, অর্থাৎ 441কে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। আশা করি বুঝতে পারছি। বর্গ সংখ্যার ধর্ম, এখন বর্গ সংখ্যার ধর্মটা আমরা একটু দেখে নেই। নিচের সারণী থেকে 1 থেকে 20 পর্যন্ত বর্গ সংখ্যা দেওয়া হয়েছে, খালি ঘরগুলো পূরণ করো। অর্থাৎ এখন আমরা খালি ঘরগুলো পূরণ করব। 1 বর্গ হলো 1, 2 বর্গ 2 দুগুণে 4, 3 বর্গ 3 3 9, 4 বর্গ হবে অনুরূপভাবে 4 4 16। তো 5 বর্গ 5 5 25, 6 বর্গ 6 6 36, 7 বর্গ হবে 7 7 49, 8 বর্গ হবে 8 8 64, 9 বর্গ হবে 9 9 81, 10 বর্গ হবে কত, 10 10 100। অনুরূপভাবে 11 বর্গ 121, 12 বর্গ হবে 144, 12 12 দ্বারা গুণ দিলে 144 হয়, আর 13 বর্গ হইল 169, 14 বর্গ 196, 15 বর্গ 225, 16 বর্গ হইল 256, 17 বর্গ 289, 18 বর্গ 324, 19 বর্গ 361। তো 20 বর্গ 90, 20 20 দ্বারা গুণ দিলে কত হবে, 400। এই আমরা খালি ঘর পূর্ণ করলাম। চলো দেখি নিচে কি বলছে। সারণীভুক্ত সংখ্যাগুলোর এককের গড়ের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। আমরা এই যে এককের গড়ের অঙ্কগুলো কি করব, ভালোভাবে পর্যবেক্ষণ করব। ভালোভাবে পর্যবেক্ষণ করে আমরা দেখি, লক্ষ্য করি যে এর সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক শূন্য। দেখো শূন্য আছে, একক স্থানীয় অঙ্ক শূন্য আছে না, 1 4 5 6 বা 9, এই সংখ্যাগুলোই আছে একক স্থানে, এই অঙ্কগুলোই আছে কিন্তু একক স্থানে। কোনো বর্গ সংখ্যার একক স্থানে কিন্তু 2 3 7 অঙ্কটি নেই, এগুলা কিন্তু নেই। 2 3 7 8 কিন্তু একক স্থানে নেই, দেখো কোথাও কিন্তু একক স্থানে এই অঙ্কগুলা আমরা দেখি না, দেখো নাই। তো এই কাজটা আমরা ভিডিওর শেষ অংশে করব। এবার সারণী থেকে এককের স্থানে 1 রয়েছে এমন বর্গ সংখ্যাগুলো নেই, এই এই সংখ্যাগুলো আমরা নিছি। নেওয়ার পরে দেখা গেছে কি এখানে বর্গ সংখ্যার একক স্থানে প্রত্যেকটার কি রয়ে গেছে, 1। কিন্তু সংখ্যার এককের স্থানে কি আছে, 1 আর 9, 1 আর 9 আছে না। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে কোনো সংখ্যার একক স্থানে অঙ্ক 1 বা 9 হলে বর্গ সংখ্যার একক স্থানের অঙ্ক হবে কি, 1। একইভাবে 9, 3 বর্গ সংখ্যা, 7 বর্গ সংখ্যা হলো 49, 13 বর্গ সংখ্যা হলো 169। দেখো প্রত্যেকটির এককের স্থানে কিন্তু আছে 9, আর সংখ্যার এককের স্থানে কি আছে, 3 এবং 7। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3 বা 7 হলে বর্গ সংখ্যার এককের স্থানীয় অঙ্ক হবে কত, 9। এবং বর্গ সংখ্যার এককের স্থানে যদি 6 হয়, তাহলে সংখ্যার এককের স্থানে কি হবে, 4 বা 6। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোনো সংখ্যার একক স্থানের 4 বা 6 হলে বর্গ সংখ্যার এককের স্থানে অঙ্ক হবে কত, 6। তো এখন এই উপরের আলোচনা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, সিদ্ধান্তগুলো এখানে বলছে। যে সংখ্যার সর্বডান দিকের অঙ্ক, যে সংখ্যার সর্বডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2 বা 7 বা 3 বা 8, তা পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 2 3 7 8 হয়, তা পূর্ণবর্গ সংখ্যা নয়, আমরা বলে দিতে পারবো। আশা করি এই লাইনটা বুঝতে পারছি। যে সংখ্যার শেষে দ্বিতীয়, যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে ওই সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ সংখ্যার শেষে যদি বিজোড় সংখ্যক শূন্য থাকে তাহলে সেটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যে এরকম যদি থাকে 20, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। আবার যদি থাকে 200, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতেও পারে,
নাও হতে পারে, কারণ এর সংখ্যার শেষে জোড় সংখ্যক শূন্য আছে। আবার যদি 2000 থাকে তাহলে এটি কি বেজোড় সংখ্যক শূন্য না? 3টা শূন্য আছে, এই জন্য এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তো 3 নম্বরে কি আছে? একক স্থানীয় অঙ্ক 1 বা 4 বা 5 বা 6 বা 9 হলে ওই সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। পূর্ণবর্গ সংখ্যা হবে এরকমটা না, পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। সারণীতে আমরা দেখছিলাম কি 81, 64, 25, 36 এবং 49 ইত্যাদি বর্গ সংখ্যা। আবার 4 নম্বরে কি আছে? আবার সংখ্যার ডান দিকে জোড় সংখ্যক শূন্য থাকলে, সংখ্যার ডান দিকে জোড় সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। যেমন 100, 4900 ইত্যাদি পূর্ণবর্গ সংখ্যা, কারণ এদের শেষে জোড় সংখ্যক শূন্য আছে। কিন্তু জোড় সংখ্যক শূন্য থাকলে পূর্ণবর্গ সংখ্যা হবে এরকম না, পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। একটা কাজ আছে, এই কাজটা করে আগের কাজটা আমরা করব। সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে। 1 নম্বর কাজটা কি? সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে, এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো। তা সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে এরূপ সংখ্যার জন্য আমরা নিয়ম তৈরি করব। তাই আমরা চলো সারণীতে চলে যাই, ওইখানে যে আমরা নিয়মটা তৈরি করি। তো এই সারণীতে চলে গেলাম, বর্গ সংখ্যার এককের স্থানে 4 রয়েছে, এই যে 4, তাহলে কি 2 বর্গ সংখ্যার এককের স্থানে রয়েছে 4। পরে কি এককের স্থানে 4 আছে এরকম বের করে 64, তাহলে 8 আর বর্গ সংখ্যা হলো কত? 64। তারপর এককের স্থানে 4 রয়েছে 12-র ক্ষেত্রে, 12, 144, আবার রয়েছে এককের স্থানে 4 কত কোনটায়? 18-তে, 18, তো কত? 324। তাহলে দেখো বর্গ সংখ্যার প্রত্যেকটারই কিন্তু এককের স্থানে কি আছে? 4, আর সংখ্যার এককের স্থানে কি আছে? 2 অথবা 8। তাহলে কোনো সংখ্যার এককের স্থানে 2 অথবা 8 থাকলে সেই সংখ্যার বর্গ সংখ্যার এককের স্থানে সবসময় হবে কি? 4। এটাই হলো নিয়ম 4-এর। তো আশা করি আমরা 1 নম্বর কাজটা বুঝতে পারছি। এখন আমরা 2 নম্বর কাজটা করব। নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে? নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার এককের স্থানের অঙ্কটি কত হবে? আমরা এখান থেকে করব। কোনো সংখ্যার এককের স্থানে যদি 3 থাকে তাহলে বর্গ সংখ্যার এককের স্থানে কি হবে? আমরা দেখি, একটু সারণী থেকে দেখে আসি। কোনো সংখ্যার এককের স্থানে যদি 3 থাকে তাহলে কি হয়? এককের স্থানে 3 থাকলে বর্গ সংখ্যার এককের স্থানে কি হয়? 9। তো সব জায়গাতেই আমরা দেখি, এই যে 13-র ক্ষেত্রে এককের স্থানে 3 থাকলে বর্গ সংখ্যার এককের স্থানে কি হয়? 9। তো এরকমভাবে তাহলে কি হবে? আমরা এখান থেকে বলতে পারি কি, যে এই সংখ্যার এককের বর্গ সংখ্যার এককের স্থানে কি হবে? 9। যদি কোনো সংখ্যার এককের স্থানে 6 থাকে তাহলে বর্গ সংখ্যার এককের স্থানে কি হয়? কি হয়? 6 থাকলে বর্গ সংখ্যার এককের স্থানে কি হয়? 6, এই যে নিয়মটা। তাহলে বর্গ সংখ্যার এককের স্থানে কি হবে? 6। আসলে আমরা এটাই যে কোনো সংখ্যার এককের স্থানে যদি 5 থাকে তাহলে বর্গ সংখ্যার এককের স্থানে কি হবে? 5 5 25, অবশ্যই 5। তো এরকমভাবে এখানে কোনো সংখ্যার একক স্থানে যেহেতু 4 আছে এই সংখ্যার ক্ষেত্রে, তাহলে কি হবে? এখানে 4 4 16, অর্থাৎ একক স্থানে কি আছে? 6। আমরা আগে থেকে বুঝতে পারছি। তো এখানে কোনো সংখ্যার একক স্থানে কি আছে? 0। তাহলে এখানে 0 রে 0 দ্বারা গুণ করলে কত হয়? 0। তাহলে বর্গ সংখ্যার একক স্থানে কি হবে? 0। তা আশা করি আমরা এটাও খুব ভালো করে বুঝতে পারছি। তো এই যে শুরুতে যে কাজটা আমরা ফেলে আসছিলাম সেই কাজটা আমরা এখন করব। তো কাজ 1, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 1 4 5 6 9 হলেই কি সংখ্যাটি পূর্ণবর্গ হবে? না, এরকম একক স্থানে এই সংখ্যাগুলো থাকলেই পূর্ণবর্গ সংখ্যা হবে না। কেন হবে না? এটা থাকলে হতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু হবে এরকমটা না। যেমন এককের স্থানে আমরা যদি লিখি 10, তাহলে এককের স্থানে কি? 0, সর্বডানের অঙ্কটা কিন্তু 0, কিন্তু 10 কি পূর্ণবর্গ সংখ্যা? 10 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। এই জন্য 0 থাকলে হবে এরকম না। ধরো 21,
21 একটা সংখ্যা, এখানে এককের স্থানে কিন্তু 1 আছে, কিন্তু 21 কি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা কিন্তু না। এই জন্য এটাকে মানে এককের স্থানে 1, 4, 5, 6, 9 হলেই পূর্ণবর্গ সংখ্যা হবে এরকম না, পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। আবার যদি আমরা 81 নেই, এক্ষেত্রে কিন্তু এককের স্থানে 1, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কারণ 9 নং 81, এখানে সংখ্যাটা হলো 9, 9-এর বর্গ সংখ্যা হলো কত? 81। তো এই জন্য হতেও পারে, নাও হতে পারে। তো আশা করি বুঝতে পারছি। 2 নং কাজ, নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। দেখো, এককের স্থানে 0, 1, 4, 5, 6, 9 হলে সংখ্যাটি পূর্ণবর্গ হতে পারে, নাও হতে পারে। কিন্তু এককের স্থানে যদি 2, 3, 7, 8 এই অঙ্কগুলো থাকে তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমাদের এককের স্থানে যেহেতু 2 আছে, তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, আমরা সহজে বলে দিতে পারি। এককের স্থানে যেহেতু 7 আছে, সেটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। এটার 3 আছে, এটাতে 3 আছে, এটাতে 8 আছে। দেখো এখানে এই সব কয়টার সাথে কিন্তু মিলে যায়। এই জন্য এই 2-এর কোনোটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা সহজেই কিভাবে বলতে পারতেছি? কারণ এককের স্থানে 2, 7, 3, 8 থাকলে আমরা সেগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলি না, কারণ এগুলো পূর্ণবর্গ সংখ্যা হয় না। 3 নম্বরে 5টি সংখ্যা লেখো যার এককের স্থানে অঙ্ক দেখে তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায়। অর্থাৎ আমরা যে কোনো ধরনের সংখ্যা লিখতে পারি, শুধু শেষে যে এককের স্থানে এই 4টা অঙ্কের যে কোনো একটা অঙ্ক বসাই দেব, তারপর আমরা অঙ্কপটে বলে দিতে পারবো সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। যেমন মনে করো আমি ইচ্ছা মতো লিখলাম যে 8, 7, 5, 6, সংখ্যাটা কত হলো দেখার বিষয় না, এককের স্থানে বসাই দিলাম কত? 3। এখন আমি ইজিলি বলে দিতে পারবো এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। আবার এরকম লিখলাম, মনে করো 2, 0, 0, 0, শেষে যেয়ে বসাই দিলাম কি? 8। 8 এককের স্থানে 8 হলেই তো আমরা জানি যে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এর বলে দিলাম পূর্ণবর্গ সংখ্যা। এরকমভাবে আমরা 5টা, 10টা, 20টা, 100টা, 500টা সংখ্যাও কিন্তু আমরা লিখতে পারবো। শুধু এককের স্থানে বসিয়ে দিব 2, 3, 7 বা 8, তাহলেই হয়ে যাবে। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।